একতরফা, টোটালি একতরফা দৃষ্টিভঙ্গিতে তারা দেখেছে। এইটা ডেঞ্জারাস পয়েন্ট এইটা, যে আমেরিকানরা কিন্তু কোনো পরিচয় না দিয়ে কিন্তু এরকম তথ্যগুলি দিচ্ছে। এটা সাধারণত আমেরিকার ক্ষেত্রে এরকম হয় না, তারা স্পেসিফিক হয়। কিন্তু এখানে গভর্নমেন্ট মানে ওই যে ইউনাইটেড আমেরিকাতে যে 57 জন অ্যারেস্ট ছিল, সেই ঘটনাটাকে বলতে যে এটা সরকারের চাপে করছে, আমেরিকান গভর্নমেন্ট করেনি। এটা হলো আমেরিকান রিপোর্টের দুর্বলতা, প্রচন্ড দুর্বলতা। এবং এটা হলো ডেঞ্জারাস পয়েন্ট যে আমেরিকানরা এই ধরনের হালকা জিনিসগুলোকেও তারা কগনিয়েন্সে নিয়েছে। সেটা আমাদের দেশে ইহুদিদের বিরুদ্ধে কোনো বক্তব্য আমি কখনো শুনিনি, বাট কখনো দিস হ্যাজ বিন রিপোর্টেড। এই জন্যই বলছে এই রিপোর্টটা ডেঞ্জার পয়েন্ট এটা, কিন্তু বাংলাদেশে ইহুদিদের উপস্থিতি এবং তাদের বিরুদ্ধে, বাট দিস হ্যাজ কাম রিয়েলি সিরিয়াস থিং, যেটা বাংলাদেশের কিন্তু ভবিষ্যৎ চিন্তা করে, আপনি যদি 20 বছর পরে ভবিষ্যৎ চিন্তা করেন, বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু একটা স্টেটমেন্ট হওয়া থাকলো বাংলাদেশের জিওসদের উপরে অত্যাচার হচ্ছে। হ্যাঁ, এই মার্কিন প্রতিবেদন নিয়ে আপনি বললেন ডেঞ্জারাস কিছু কথাবার্তা আছে, পয়েন্ট আছে, আপনার সামনে কি আছে? আপনার ওখানে আলোচনা করেন? আলোচনা হয়েছে, কিন্তু ওইভাবে এত ডেপথ ভাবে আমরা আলোচকদেরকে আমি করতে পারলাম না কি। প্রথমটায় কিছুটা হয়েছে, দ্বিতীয়টায়ও ভিন্ন অ্যাঙ্গেল থেকে হয়েছে, বাট আপনি যে বলছেন ডেঞ্জারাস কিছু পয়েন্ট আছে, যদি সুযোগ থাকে তাহলে আমরা একটু দর্শকদের শোনাতে পারি। আমি চেষ্টা করি আপনার দর্শকদের কতগুলি জিনিস করার জন্য। প্লিজ। আর এই ফাঁকে আরেকটা জিনিস বলে রাখি, আমরা এটার পরে একটু শেষের দিকে যদি শোনান, সজীবাজের জয় সম্ভবত একটা বার্তা দিয়েছেন, ভিডিও বার্তা 15 আগস্ট উপলক্ষে, ওইটা সম্পর্কে যদি একটু আপনার নলেজে তাহলে আপনার সময় হবে। অলরেডি এইটা নিয়ে আলোচনা করতে গেলে আবার ওইটা নিয়ে, কিন্তু আমি ভাবছিলাম যে আপনার এই আলোচনা তো হয়ে গেছে, যে কারণে আমি এটা নিয়ে তেমন কোনো প্রস্তুতি নেই। যদি আপনার সামনে থাকে 2-3টা ডেঞ্জারাস পয়েন্ট যদি দেন, তাহলে আমি 2-3টা পয়েন্টের বেশি বলতে পারবো না, কারণ এটা অনেক বড় রিপোর্ট, বড় প্রতিবেদন। বড় রিপোর্ট। এটা কিন্তু ডিসেম্বর 15 দিচ্ছে। আপনার এখানে একটা চরম ভুল হচ্ছে যে তারা এখনকার সিচুয়েশন বলছে, তারা এখনকার সিচুয়েশন। আমি পুরো রিপোর্টটা যখন পড়েছি তখন আমি দেখছি যে এটা বেসিক্যালি 2025 এর ডিসেম্বর 2024 ডিসেম্বর পর্যন্ত। সেখানে কতগুলি জিনিস আপনি যদি দেখেন, আসলে আচ্ছা, একটা আমি কয়েকটা পয়েন্ট আপনি বলি, জাস্ট কয়েকটা পয়েন্ট বলবো, কারণ এটা অনেক বড় রিপোর্ট, আমার পক্ষে আসলে সবটা এখন করা। প্রথমত হলো তাদের থ্রেট, হ্যারাসমেন্ট, সার্ভেইলেন্স অর কোয়েশন। এই সংক্রান্ত তারা বলছে, অ্যাকর্ডিং টু দ্য প্রেস, পুলিশ and intelligence agencies under previous government continue to threaten, harass and surveil human rights defenders, civil society leaders and family members of the critics based outside of the country through July এর পর্যন্ত। সেটা কিসের কথা বলছে? যারা বিদেশ থেকে, ওই যে আমাদের ইউটিউবে যারা সমালোচক বা যারা হিউম্যান রাইটস ডিফেন্ডার, তাদের আত্মীয় স্বজনকে সরকার করছে। সেটা আমার মনে হয় একটা ঘটনার কথা মনে পড়ে, যে কনক সারোয়ারের বোনকে যে পুলিশ হ্যারাস করছিল বা অ্যারেস্ট করেছিল, এরকম কিছু একটা ঘটনা আমার ধারণা, সেটাকে তারা রেফার করেছে। এরপর আছে, জার্নালিস্ট লিভিং অ্যাব্রড রিপোর্টেড পুলিশ and intelligence agencies harassed and their relatives and country to silence criticism. ওই একই ঘটনা। Under the IG there are no such report. মানে আইজি মানে কি জানেন? এখন আমাদের দেশের পুলিশ ইন্সপেক্টর জেনারেল কিন্তু আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট, এটা ইন্টারিম গভর্নমেন্টের নাম দিচ্ছে আইজি ইন্টারিম গভর্নমেন্ট। তো আইজি পুলিশ আমাদের গভর্নমেন্টের হলো আইজি পুলিশ। আইজির আন্ডারে এরকম কোন ঘটনার কথা তারা শোনেন। তারা 25 তারিখ পর্যন্ত যে এরকম করে বিদেশে যারা অবস্থান করছে, যারা বিদেশের থেকে সমালোচনা করছে, মানবাধিকার নিয়ে কথা বলছে, তাদের আত্মীয় স্বজনদের উপর কোনো অত্যাচারের কথা তারা শোনে নাই আইজি সময়। তো সেটা কোন সময় পর্যন্ত? ডিসেম্বর পর্যন্ত। এটাই হলো আচ্ছা, তারপরে বলছে যে তারা একটা উদাহরণ দিচ্ছে, যেটা আমি যতটুকু জানি, সে কনক সারোয়ারের ঘটনাটা, তার বোনকে যে হ্যারাস করা হয়েছিল সেটার ঘটনাটা আমি জানি। কিন্তু এনারা কিন্তু আরেকটা ঘটনার কথা বলছেন, যে ঘটনার কথাটা আমি মনে করতে পারি না বাংলাদেশি কোনো মিডিয়া বা ইন্টারন্যাশনাল কোনো মিডিয়া আমি এভাবে দেখি না, বাট ইট ওয়াজ রিপোর্টেড টু কি বলে ইউএস, এই যে হিউম্যান রাইটস যে ওদের ওখানে। তারা বলছে
যে এই হিউম্যান রাইটস ডিফেন্ডার লিভিং ইন হংকং রিপোর্টেড বিং হ্যারাস by previous government officials and ruling party affiliates at UN event in Geneva due to his work. জেনেভাতে এমন একজনকে হ্যারাস করা হয়েছিল যিনি একটা ইউএন এর ইভেন্টে জেনেভাতে অবস্থান করছে, সেখানে তাকে হ্যারাস করেছেন। উনি কে আমি ওনাকে আমি মনে করতে পারি না। তারপরে বলছে যে সেম ডিফেন্ডার, ওই একই ব্যক্তি also reported being informed by multiple government-connected individuals that the government would seek cooperation from his host government in returning him to the country to answer for tarnishing the country's reputation. সে তো হংকং এ থাকতেছে, সেই হংকং এর গভর্নমেন্টের সাথে সে শুনতে পেরেছে, তাকে বহুজন ইনফর্ম করেছে যে সরকার নাকি হংকং গভর্নমেন্টের কাছে তাকে বেরোতে চাইছে। আমি এরকম ঘটনা আমি শুনি, এরকম ঘটনা তো কোথাও শুনি নাই। এইটা ডেঞ্জারাস পয়েন্ট, এটা যে আমেরিকানরা কিন্তু কোনো পরিচয় না দিয়ে কিন্তু এরকম তথ্যগুলি দিচ্ছে। এটা সাধারণত আমেরিকার ক্ষেত্রে এরকম হয় না, তারা স্পেসিফিক হয়, কিন্তু এখানে কিন্তু স্পেসিফিক না, কোনো ক্ষেত্রে স্পেসিফিক হলো। এটা হলো সবচেয়ে ডেঞ্জারাস দিক, যে টোটালি একতরফা দৃষ্টিভঙ্গিতে তারা দিচ্ছে। আরেকটা আছে যে বলছে there are credible reports that previous government for politically motivated purposes attempted to exert bilateral pressure on other countries aimed at having them take adverse action against specific individuals. যে বাংলাদেশ তৎকালীন গভর্নমেন্ট বিদেশে অবস্থানরত বাংলাদেশের দমন করার জন্য সেই সব সরকারের সাথে তারা উপরে চাপ প্রয়োগ করছিল, তাদেরকে যেন দমন করা। জুলাইয়ের সময় হিউম্যান রাইটস ওয়াচ একটা ঘটনার কথা উল্লেখ করছে যে আমেরিকি গভর্নমেন্ট, মানে ওই যে ইউনাইটেড আমেরিকাতে যে 57 জন অ্যারেস্ট ছিল, সেই ঘটনাটাকে বলতে যে এটা সরকারের চাপে করছে, আমেরিকান গভর্নমেন্ট করেনি। এটা হলো আমেরিকান রিপোর্টের দুর্বলতা, প্রচন্ড দুর্বলতা, এবং এটা হলো ডেঞ্জারাস পয়েন্ট যে আমেরিকানরা এই ধরনের হালকা জিনিসগুলোকেও তারা কগনিয়েন্সে নিয়েছে। তারা বলছে হিউম্যান রাইটস ওয়াচের কথা অনুযায়ী that American authorities arbitrarily detained, convicted, and sentenced to long prison terms 57 Bangladeshi migrant workers in the United Arab Emirates after they peacefully protested in support of student movement protesters in Bangladesh. বাংলাদেশের স্টুডেন্ট মুভমেন্টের পক্ষে সমর্থন জানিয়ে তারা যখন শান্তিপূর্ণ বিক্ষোভ করছিল, তখন তাদেরকে ইউনাইটেড আরব আমিরাতের গভর্নমেন্ট অ্যারেস্ট করে। হ্যাঁ, এটা হলো তারা বলছে সরকারের চাপে এটা করছে। আর এখানে একই রকম কথা বলতে গিয়ে তারা বলছে যে in September, the American president pardoned all 57 of the convicted labor migrants following negotiation with the IG. এখন বলছি ওনারা আইজির মানে কি পুলিশের আইজি না, ইন্টারিম গভর্নমেন্ট প্রশংসা করতে গেছে, তারা কিন্তু এটা নেগোশিয়েট করে এই 58 জনকে পার্ডন করাইছে। কিন্তু এই 58 জনের পরবর্তী পরিণতি কি হয়েছে সেটা তো পরে হয়েছে, এটা তো ডিসেম্বরের আগে তো কিছু হয় নাই। তারা মাফ করাইছিল, তাদেরকে ছাড়ায় তাদেরকে দেশে আনার চেষ্টা করছে, এটা তো সত্যি দেশে নিয়ে আসছে। হ্যাঁ, কিন্তু পরবর্তী এদের পরিণতি কি হচ্ছে সেটা এখন এই নেক্সট রিপোর্টে আসবে। তো আমি সবসময় বুঝছেন যখনকার বন্যা তখনকার কথাটাই যদি বিবেচনা করতে হয়, এটার মধ্যে একতরফা ভাবে বিদেশে অবস্থানরত যেসব সমালোচক আছেন তাদের আত্মীয় স্বজনকে হয়রানি করার দায় চাপিয়েছে। আমি শুনি নাই যে ফ্রান্সে বসে যিনি বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি সমালোচনা করেছেন, সব তার পরিবারকে কেউ টাচ করছে, বা এই আমেরিকা একজন কনক সারোয়ার, এটা কনক সারোয়ারের বোনকে এটা কিন্তু বাংলাদেশেও তীব্র প্রতিবাদ হয়েছে। এটা শুধু আমেরিকান রিপোর্টের কোনো দরকার নেই, বাংলাদেশেও কিন্তু প্রচুর এটা নিয়ে প্রতিবাদ। তারা বলছে যে আইজির আমলে এটা হয়নি। ওকে, এখন আসেন আরেকটা জিনিস বলছে যে জিউস কমিউনিটি নিয়ে বলছে অ্যাক্ট অফ অ্যান্টিসেমিটিজম অ্যান্ড অ্যান্টিসেমিটিক ইনসাইটমেন্ট। তারা বলছে there are very few Jews residents in the country. বাংলাদেশে নাকি বেশ কিছু, মানে বেশ না অল্প কিছু জিউস কমিউনিটি আছে, তাদের বিরুদ্ধে রাজনীতিকরা এবং ইমামরা অ্যান্টিসেমিটিক স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে। আমাদের দেশে ইহুদিদের বিরুদ্ধে কোনো বক্তব্য আমি কখনো শুনিনি, বাট কখনো রিপোর্টেড। এই জন্যই বলছে এই রিপোর্টটা ডেঞ্জার পয়েন্ট এটা, কিন্তু বাংলাদেশে ইহুদিদের উপস্থিতি এবং তাদের বিরুদ্ধে উপস্থিতি আছে এটাই তো জানি না, এটা তো জানি না, আমরা জানি না। কেউ যদি গোপনে ইহুদি হয় সেটা তো আমরা জানি না, বা ইহুদিদের সফর করতে পারে, সেটা তো সফর করতে তো আপনাকে কেউ বাধা দেয় না। আপনি তো ইহুদি হিসেবে সফর করেন না, কেউ নাগরিক হিসেবে সফর করে। ইন্ডিয়াতে বহু ইহুদি আছে, তারাও তো সফর করতে পারে, বহু দেশে বহু ইহুদি আছে, তারা সফর করে। ইহুদি হিসাবে তো কেউ আসতে
যেহেতু বাংলাদেশের সাথে ইসরায়েলের সম্পর্ক নেই, তো ইসরায়েলের পাসপোর্ট নিয়ে তো এখানে কেউ আসছে। যাই হোক, এটা একটা সবচেয়ে ডেঞ্জারাস পয়েন্ট, এটা যে বাংলাদেশে প্রথমবারের মতো এরকম একটা পয়েন্টে বাংলাদেশের সমালোচনা, যেটা বাংলাদেশে এক্সিস্ট করে কিনা এটা নেওয়া যথেষ্ট। আমার বিশ্বাস যে ইন্টারিম গভর্নমেন্ট যদি যখন এটা দেখবে কিনা আমি জানি না, যদি দেখে তারা নিশ্চয়ই এটা নিয়ে ক্লারিফিকেশন চাইবে। কারণ বাংলাদেশ তো ইহুদির উপস্থিতি নাই সেখানে, আমাদের ইমামরা ইহুদিদের বিরুদ্ধে, আমাদের ইমামরা হিন্দুদের বিরুদ্ধে এক নাগাড়ে বক্তব্য দিতে থাকে, এটা তো কোনো সন্দেহ নাই। আমাদের ইমামরা মহিলাদের বিরুদ্ধে এক নাগাড়ে বক্তব্য দিতে হবে, মহিলাদের মানিজ্যত নিয়ে টানা একটা করে, এর কোনো সন্দেহ নেই। অন্যান্য ধর্মাবলম্বীদের, আপনি খ্রিস্টানদের নিয়ে খুব বেশি আমি কোনো ইমামদের অত লাফালাফি করতে দেখি নাই, যতটা তারা আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে যত করে, যতটা তারা কিনা অন্যান্য বাহাই মুসলিম যারা এদের বিরুদ্ধে করে। তারা কিন্তু আমি শুনি না খ্রিস্টানদের বিরুদ্ধে বা বৌদ্ধদের বিরুদ্ধে ওইভাবে চিৎকার চেঁচামেচি করতে। আমাদের শুনছেন ইমামরা কোনদিন বুদ্ধিস্টদের বিরুদ্ধে বক্তৃতা দিতে? আমি শুনি নাই কখনো। বাট দিস হ্যাজ কাম রিয়েলি সিরিয়াস থিং, যেটা বাংলাদেশের কিন্তু ভবিষ্যৎ চিন্তা করেন, আপনি যদি 20 বছর পরে ভবিষ্যৎ চিন্তা করেন, বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু একটা স্টেটমেন্ট হওয়া থাকলো বাংলাদেশের জিওসদের উপরে অত্যাচার হচ্ছে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের জিওস আছে কিন্তু সেটা জানি। এবং এটা তো অসৎ উদ্দেশ্যে আমার মনে হচ্ছে, আমার ব্যক্তিগত মনে হচ্ছে। সেটা কোন উদ্দেশ্যে দেখেন আমি জানি না কোন। আমি আমার ব্যক্তিগত কথা বললাম। হ্যাঁ, না ব্যক্তিগত না, এটা আপনার সুর, আপনি তো বলতে পারেন, কিন্তু আমি তো বলতে পারি ভাই আমি তো জানি, আপনি বলতেই না। আচ্ছা, এবার এখন আরেকটা প্যারাগ্রাফের মধ্যে, টর্চার, ক্রুয়েল, ইনহিউম্যান অর ডিগ্রেডিং ট্রিটমেন্ট অর পানিশমেন্ট, এটা কিন্তু ওই যে বলে না কাস্টডি থাকা অবস্থায় যে অত্যাচারের কথা আমরা শুনি, আমাদের সাথে এটার অবস্থান তো আছেই, এটা আমরা জানি। কিন্তু এখানে যে জিনিসটা উল্লেখ করা হয়েছে, হ্যাঁ, সেইটা পুলিশ কাস্টডিতে জাস্ট মিনিট, জি প্লিজ আমি দুটো কমেন্ট দেখি। যেটা এই সময় বলছেন যে এখানেও কিন্তু একপেশে যে এই যে পুলিশ কাস্টডিতে ক্রুয়েল আচরণ, ইনহিউম্যান আচরণ, ডিগ্রেডিং মানে খারাপ ব্যবহার, এইসবের কথা যে বলছে, এই সম্পর্কে তারা বলছে যে এইটা গত সরকারের আমলে যেটা হয়েছে সেটা আইজি আমলে হয় নাই। মানে আইজি আমলে যে রিমান্ডে নিয়ে অত্যাচার আর এইসব পুলিশ কাস্টডিতে, হ্যাঁ, অত্যাচার এগুলো হয়নি। কিন্তু একটা ইয়ের কথা খুব ডেঞ্জারাস, যে এখানে তারা উল্লেখ করছে যে বাংলাদেশে পুলিশ কাস্টডিতে রেপের ঘটনা ঘটছে। ওই পার্টের মধ্যে আছে যে বাংলাদেশের পুলিশ কাস্টডিতে রেপের মতো ঘটনা ঘটছে, যেটা আমি কখনো শুনিনি। এটা হলো বাংলাদেশের জন্য খুব ডেঞ্জারাস, যে এরকম একটা রিপোর্টে এই ধরনের বাংলাদেশের পুলিশ কাস্টডিতে পুলিশের দ্বারা বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, এটা তো মনে হচ্ছে যে এটা কোনো ধরেন অন্য কোনো দেশের কথা তারা লিখতেছে, যেটা তারা ঘটায়, তারা ইরাকের জেলে তারা যেটা করছে ওটা ঘটাইছে, সেগুলো তারা ঘটায়। কিন্তু বাংলাদেশে এরকম, আমি যদি আমি অনেক বড়, তো আমি although the constitution and law prohibited torture and other cruel, inhuman and degrading treatment of punishment, local, international human rights organizations and media reported that under the previous government, security forces, including those from the intelligence services, police, military soldiers, seconded into civilian law enforcement agencies, মানে সহায়তায় employed such practices, মানে এই ধরনের অত্যাচার, মানে এখানে পুলিশ, মিলিটারি সবাই মিলে এটা করছে। হ্যাঁ, দ্য ল অ্যালাউড দ্য ম্যাজিস্ট্রেট, এটার কারণে তাদেরকে রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে, এবং রিমান্ডে তাদেরকে আইনজীবীর অনুপস্থিতি জিজ্ঞাসাবাদের জন্য 30 দিন ধরে রাখা হতো, যেটা তারা বলতেছে যেটা আইজির আমলে এটা হয়। এটাও আরেকটা একতরফা, তারা এটা নাকি জুলাইয়ের পরবর্তী আর আগস্টের পরবর্তী এই ধরনের কোনো ঘটনা ঘটে। হ্যাঁ, তারপরে তারা বলতেছে যে প্রলং ডিটেনশন উইদাউট চার্জেস, এটা প্রলং ডিটেনশন, বাংলাদেশে 100 দিন তো একজন পলকে 100 দিন ডিটেনশন হয়ে গেছে না, তারা বলছে যে এরকম কোন ডিটেনশন অবশ্য ডিসেম্বরের মধ্যে হয়তো এটা হয় নাই, সেটাও হতে পারে। সেখানেও তারা বলছে যে আইজি এখন পর্যন্ত ওরা এরকম ঘটনা দেখেনি। তো মারাত্মক বিষয়টা দাঁড়াচ্ছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার কাস্টডিতে তার যাদেরকে যৌন নির্যাতন করতে পারে, এইটা পর্যন্ত এই রিপোর্টে ইয়ে করছে।
উঠে So এসছে। this is what একেবারে এটা আমাদের কারোরই জানা নাই, এরকম একটা ঘটনা ঘটলে তো নিশ্চয়ই তখন তো অবাধ মানুষ লিখতে পারতো, বলতে পারতো। এখন যেরকম মনে করেন মব হলে মানুষ মারা গেল বলতে পারতেছে না, তখন কিন্তু এটা ছিল না। যার যতই বলুন না কেন যে তখন গণমাধ্যমের স্বাধীনতার কথা, তারা তো এই সরকার আমরা গণমাধ্যমের অবাধ স্বাধীনতার কথা বলছে, কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা তো নাই। গণমাধ্যমের আগের সময় যেরকম মানে কিছু ঘটলেই মানুষ এটা জানতে পারতো, ফ্লাশ হইতো। যে আমরা মোটামুটি একটু ধারণা পেলাম, এবং এটার উপর ডেঞ্জারাস কিছু পয়েন্ট আছে। এই যে আপনি জেনাভায় যার কথা বললেন তার নাম নাই, এটা তো ভয়ঙ্কর খবর। তারপরে পুলিশ কাস্টডিতে রেপ, এটা ভয়ঙ্কর তথ্য। তারপরে সৌদি সংযুক্ত আরব আমিরাতে যাদেরকে ধরছিল এরা সরকারের, তখন তো সরকারের প্রেশার দেওয়ার সুযোগ নাই কাউকে, কত জায়গায় তো বিক্ষোভ টিক্ষোভ হচ্ছে, কিন্তু সুযোগ তো ছিল না। কিন্তু এটা দায় চাপানো আর কি। এই 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 দিক চিন্তা করলে আসলে তো এক পেশে রিপোর্ট।